মগধে নন্দ বংশের ইতিহাস। বৈদিক যুগের শেষের দিকে সামাজিক রূপান্তর ঘটে এবং সমাজ এই সময় বর্ণ এবং জনপদের মধ্যে বিভক্ত হয়। সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চারটি শ্রেণীর বিভাজন পরিলক্ষিত হয়। জনপদের বিস্তার হয় এবং এই জনপদ পরবর্তী সময়ে মহাজনপদে রূপান্তরিত হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে 16টি মহাজনপদ ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মগধ, এবং মগধ একটা বৃহত্তর সাম্রাজ্য গঠন করেছিল। মগধে বিভিন্ন রাজবংশ শাসন করলেও মগধের সর্বশেষ বৃহত্তর রাজবংশ ছিল নন্দ বংশ, আর এর প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্য নন্দ। তিনি ভারতবর্ষের ঐতিহাসিক রাজা, যার সময়ে ভারতবর্ষের ভৌগোলিক সীমা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল। আজকের এই ভিডিওতে নন্দবংশের প্রতিষ্ঠা, তার শাসন প্রণালী, বিস্তার এবং বিভিন্ন শাসকদের শাসন তথা তার পতন সম্পর্কে আলোচনা করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক নন্দবংশের ইতিহাস। বাণভট্টের হর্ষচরিত ও গ্রিক লেখক কুইন্টাস কার্টিয়াসের রচনা থেকে জানা যায় যে জনৈক শূদ্র কালাশুকের রানীর প্রেমিকা ছিলেন। তিনি রানীর সহায়তায় কালাশুক ও তার 10 পুত্রকে নিহত করে মগধের সিংহাসন অধিকার করেন। এই শূদ্রই ছিলেন মগধের নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্য নন্দ। নন্দবংশের শাসনকাল ছিল 364 থেকে 324 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। নন্দবংশের প্রতিষ্ঠার পূর্বে যতগুলি রাজবংশ ছিল তারা শুধুমাত্র ক্ষত্রিয় ছিল। নন্দবংশ প্রথম ক্ষত্রিয়, এর বাইরে কোনো রাজবংশ ছিল। এই জন্য মহাপদ্য নন্দকে সর্বক্ষত্রিয়োচ্ছেতা অর্থাৎ সকল ক্ষত্রিয় রাজার উৎখাতকারী বলে আখ্যা দেওয়া হয়েছে। এছাড়া তার আরও কয়েকটি উপাধি ছিল, যেমন একরাট বা একচ্ছত্র সম্রাট, সর্বক্ষত্রান্তক, সর্বক্ষত্রিয়োচ্ছেতা এবং দ্বিতীয় পরশুরাম ইত্যাদি। গ্রিক ঐতিহাসিক কুইন্টাস কার্টিয়াসের মতে পাঞ্জাবের বিপাশা নদীর পূর্ব ভাগ থেকে গোদাবরী নদী পর্যন্ত মহাপদ্য নন্দের রাজ্য বিস্তৃত ছিল। ডক্টর আর কে মুখার্জির মতে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন মহাপদ্য নন্দ। মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ, আর দ্বিতীয় রাজধানী হচ্ছে পাটলিপুত্র, বর্তমানে পাটনা। মহাপদ্য নন্দের 9 জন পুত্র ছিল। এদের একসঙ্গে নবনন্দ বলা হতো। এদের নাম হলো পণ্ডুকনন্দ, পণ্ডুগতি, ভূতপাল, রাষ্ট্রপাল, গবিষানক, দর্শিদ্ধক, কৈবর্ত, কর্কট এবং ধননন্দ। মহাপদ্য নন্দের 9 পুত্রের মধ্যে সর্বশেষ শাসক ছিলেন ধননন্দ। তার সময়ে বিশেষ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা হলো আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। কি সামাজিক, কি রাজনৈতিক, কি অর্থনৈতিক, কি দার্শনিক অথবা কি ধর্মীয় বিষয়, সার্বিক বিষয়ে নন্দ বংশ ছিল ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রাজবংশ, যা ভারতীয় ইতিহাসের একটি গৌরবজনক অধ্যায় রচনা করেছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে মহাপদ্য নন্দকে কেন্দ্রীয় শাসন পদ্ধতির জনক, ফাদার অফ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম বলা হয়, কেননা তিনি পার্শ্ববর্তী দুর্বল এবং বিচ্ছিন্ন মহাজনপদগুলিকে জয় করে একটি ঐক্যবদ্ধ কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রতিস্থাপন করেছিলেন, যা ভারতীয় রাজনৈতিক ক্ষেত্রে এক ঐক্যবদ্ধ রাজবংশের সূচনা করেছিল। বৌদ্ধ ও জৈন ধর্মের প্রচার ও প্রসার নন্দবংশের শাসনকালেই হয়েছিল। ব্যাকরণের মহান গুরু পাণিনি ধননন্দের মিত্র ছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা নন্দবংশের শাসনকালেই হয়েছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের একটি শক্তিশালী রাজবংশ ছিল নন্দবংশ, যার কাছে একটি সচ্ছল সেনাবাহিনী, যারা শক্তিশালী ছিল, সচ্ছল অর্থনীতি এবং সম্পদ ছিল, আর ছিল শক্তিশালী জনবল। মহাপদ্য নন্দের বিভিন্ন নীতি গ্রহণ করার ফলে আভ্যন্তরীণ এবং বাহ্যিক বাণিজ্য সমৃদ্ধি লাভ করেছিল। তার বাণিজ্য নীতির ফলে মগধের অর্থনীতি দিন দিন সমৃদ্ধতার রূপ পরিগ্রহ করেছিল এবং মগধের
অর্থনীতি দিন দিন সমৃদ্ধ হয়েছিল। শুধু তাই নয়, ধননন্দ কৃষির উন্নতির জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সেচ প্রণালীর প্রবর্তন, যা কৃষিকে একটি সমৃদ্ধশালী ক্ষেত্র হিসাবে অর্থনৈতিক সমৃদ্ধি দান করেছিল। এর ফলস্বরূপ বাড়তি রাজস্ব মগধকে আরও সমৃদ্ধশালী করে। সমকালীন যে কোনো সাম্রাজ্যের তুলনায় মগধের সেনাবাহিনী ছিল শক্তিশালী। মগধের সেনাবাহিনীতে 2 লক্ষ পদাতিক, 20,000 অশ্বারোহী, 3,000 হস্তী এবং 2,000 রথ ছিল। মগধের সেনাবাহিনী এতটাই সমৃদ্ধ ছিল যে আলেকজান্ডার এই সেনাবাহিনীর মোকাবিলা করতে সাহস দেখাননি এবং পুরুর রাজ্য জয়ের পর মগধের সেনাবাহিনীর শক্তির কথা জানতে পেরে তিনি ভারত থেকে প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত নেন। এক শক্তিশালী কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রচলিত থাকায় মগধ দিন দিন অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করে। এই সমৃদ্ধির পশ্চাতে ছিল সঠিক কর ব্যবস্থা, জমির পরিমাপ, কৃষি ও বাণিজ্যের উন্নতির জন্য বিভিন্ন নীতি নির্ধারণ, যার ফলে মগধকে সমৃদ্ধ করে তোলে। বলা হয় যে এর পূর্বে কোনো রাজবংশের এতটা আর্থিক সমৃদ্ধি হয়নি। নন্দ বংশ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। এর পূর্বে সবার প্রতি অনুরোধ রইল, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অন্যান্য রাজবংশের ন্যায় মগধের সমৃদ্ধ নন্দবংশেরও পতন ঘটে। এই পতনের পশ্চাতে কী কী কারণ ছিল, এইগুলি নিয়ে আলোচনা করব। নন্দ বংশের শেষ শাসক ছিলেন ধননন্দ। তিনি চরম স্বৈরতন্ত্রী এবং সম্পদ লোভী শাসক হিসাবে পরিগণিত ছিলেন। অধিক আর্থিক লোভে তিনি বিভিন্ন ধরনের নতুন নতুন কর প্রবর্তন করেন, যার ফলে রাজ্যের সর্বত্র তার বিরুদ্ধে বিদ্রোহ ধ্বনিত হয়। এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল যা নন্দবংশের পতনের জন্য দায়ী ছিল। আমরা সকলেই জানি যে রাজা ধননন্দের শাসনকালে 326 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন। এই আক্রমণের পূর্বেই বিষয়টি জানতেন আচার্য চাণক্য। তিনি ধননন্দের নিকট যান এবং অনুরোধ করেন যে একজন শক্তিশালী রাজা হিসাবে এই আক্রমণ অবশ্যই প্রতিরোধ করা রাজার কর্তব্য। কিন্তু ধননন্দ চাণক্যের এই কথা শুনতে রাজি নন এবং তিনি চাণক্যকে অপমান করে রাজদরবার থেকে বহিষ্কার করেন। চাণক্য এই অপমান সহ্য না করতে পেরে প্রতিজ্ঞা করেন যে যতদিন না পর্যন্ত তিনি নন্দবংশের পতন ঘটাতে পারেন তিনি ততদিন এই রাজ্যে ফিরে আসবেন না। তিনি আরও প্রতিজ্ঞা করেন যে রাজা ধননন্দের রক্ত দিয়ে তিনি স্নান করবেন। এরপর আচার্য চাণক্যের সঙ্গে সাক্ষাৎ হয় চন্দ্রগুপ্ত মৌর্যের। তাকে শিক্ষা দিয়ে তিনি এতটাই যোগ্যতা সম্পন্ন করে তুলেন যে নন্দ বংশের ধ্বংস সাধন সে করতে পারে। অতঃপর চন্দ্রগুপ্ত মৌর্য রাজা ধননন্দকে হত্যা করে একটি শক্তিশালী সাম্রাজ্য গঠন করেন, যার নাম হয় মৌর্য সাম্রাজ্য। তাহলে তার পরবর্তী ভিডিওতে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।